দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন এএসবিআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাইব রাজনীতি এখন এই শিরোনাম নিয়ে। বর্তমানে রাজনীতির মাঠে বাকযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এবং কিছু বিষয় আছে যে বিষয় নিয়ে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো কথা বলছে। স্থানীয় সরকার নির্বাচন চলছে, সার্চ কমিটি গঠনের কথা আমরা শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন পুনর্গঠনের ক্ষেত্রে, এবং সবকিছু মিলিয়ে আসলে রাজনৈতিক দল, সংগঠন, নেতা কর্মীরা কি ভাবছেন, কি করণীয় সে বিষয় নিয়ে কথা বলতে চাইব। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব শেখ রবিউল আলম রবি, বিএনপি নেতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন একেএম ফায়াজুল হক রাজু, আওয়ামী লীগ নেতা, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এবং আমাদের ওয়েব পোর্টালে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে আমাদের সঙ্গে প্রশ্ন, তর্ক, যুক্তি উপস্থাপন করতে পারেন। রাজনীতির মাঠে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা যেমন হচ্ছে, তেমন আসলে রাজনীতির রিফর্মের কথাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যায়। আমরা শেখ রবিউল আলম রবি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিএনপি সিরিজ বৈঠক করেছেন এবং তারা সেই বৈঠকের পরে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে এই সরকারের অধীনে বা এই কমিশন বা এরকম কমিশন থাকলে তারা নির্বাচনে যাবেন না। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে আপনারা যাননি, সামনে জাতীয় নির্বাচনের আগে আসলে আপনাদের প্রস্তুতি কি, পরিকল্পনা কি? আপনারা অনেক নেতা অভ্যুত্থানের কথা বলছেন, আওয়ামী লীগ সেটিকে উড়িয়ে দেয়। সেই প্রেক্ষাপটে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান রবিউল আলম? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনতন্ত্র এবং গণতন্ত্রের দর্শকদের। না, আপনি তো জানেন যে নির্বাচন ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে এবং এখানে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সংকট রয়েছে। রাজনৈতিক দলের অধিকার এবং ভোটারদের ভোট দেওয়ার যে পরিবেশ, যে সম্প্রতি নির্বাচনগুলি হচ্ছে সেখানে নেই। এবং নির্বাচন ব্যবস্থাপনাটাই একদলীয়, অর্থাৎ ক্ষমতাসীনদের অনুকূলে চলে গিয়েছে। নির্বাচন কমিশন ফাংশন করছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দলের হয়ে কাজ করছে এবং সরকার যে কোনো মূল্যে উইন করার মানসিকতা ধারণ করছে এবং প্রতিষ্ঠিত করছে, যার ফলে ভোটাররা ভোট বিমুখ হয়েছে। রাজনৈতিক দলগুলি একটা ক্রেডিবল নির্বাচনে অংশ নিয়ে প্রচারণার সুযোগ নেই এবং সম অধিকারের সুযোগ নেই। শুধুমাত্র তফসিল ঘোষণা করে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে। জনগণ ভোট বিমুখ হয়েছে এবং রাজনৈতিক দলগুলিও, অধিকাংশ রাজনৈতিক দল বললে ভুল হবে, আওয়ামী লীগ ছাড়া, এবং আওয়ামী লীগের যারা 14 দলের জোটে ছিল তারাও বলছে, রাশেদ খান মেননের বক্তব্য আপনার মনে আছে, তিনি বলছেন আমি সাক্ষী যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেনি। তো সেরকম জায়গায় তো নির্বাচন রাতের আধারে নির্বাচন হয়ে যাচ্ছে, ফলাফল আগে থেকে নির্ধারণ করা থাকছে। সেই সংকট থেকে উত্তরণ না করে জাতীয় পর্যায়ে একটা ধরেন সমঝোতা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান সংশোধন বলেন, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া তো বাংলাদেশের এই সংকট থেকে উত্তরণের সুযোগ নেই। অর্থাৎ জনগণের ভোটে যদি জনপ্রতিনিধি নির্বাচিত করতে হয়, জনগণকে যদি রাষ্ট্রে তার মালিকানা ফিরিয়ে দিয়ে তার প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের সুযোগ করে দিতে হয় রাজনীতিতে, তাহলে নির্বাচনের যে সংকট রয়েছে সেটা থেকে উত্তরণ ঘটিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে। আমাদের দাবি তাই, আমরা একটা ক্রেডিবল নির্বাচন চাই এবং আমাদের সিরিজ মিটিং গুলি করেছি, আপনি সেটা উল্লেখ করেছিলেন। সেখানে এই বর্তমান বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য নির্বাচন কমিশন গঠন, সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, সেইগুলি নিয়ে নেতা বা বিভিন্ন পর্যায়ের নেতাদের একটা মতামতকে সমন্বয় করা হয়েছে এবং সবাই আমরা একমত হয়েছি যে বাংলাদেশে একটা ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে সরকারকে বাধ্য করাও রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব। এই বাধ্য করার প্রক্রিয়াটা আসলে কি হতে পারে রবিউল আলম রবি? বাধ্য করার প্রক্রিয়াটা কি? অভ্যুত্থান শব্দটি আমরা শুনছি জনগণকে সাথে নিয়ে, প্রস্তুতি কতটুকু আপনাদের? না, আমরা মনে করি, এখনো পর্যন্ত বিশ্বাস করি যে আওয়ামী লীগ হয়তো গণতন্ত্রের ট্রাকচ্যুত হয়েছে, ক্ষমতা লুবি হয়েছে, বাট তাদের শুভবুদ্ধির উদয় হয়ে হয়তো তারা জনগণের রায়ের উপর নির্ভর করতে চাইবে, অথবা জনগণকে রাষ্ট্রে তার মালিকানা প্রতিষ্ঠার সুযোগ করে দেবে, অথবা জনগণকে রাজনীতিতে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ করে দেবে, যেটা হলো ভোট, সেটা করে দিবে। সুমতি হলে ভালো, আর সুমতি যদি না হয়, মানুষ তো তার ভোটাধিকার প্রতিষ্ঠা করবার জন্য যে কোনো দুর্বার আন্দোলন করবে এবং রাজনৈতিক দল হিসেবে আমাদের সেটাকে নেতৃত্ব দিতে হবে, এটাই আমাদের দায়িত্ব। এবং ক্রমাগত ভাবে কিন্তু দেখেন গত 14 বছর এই দমন পীড়ন, মামলা হামলা, গুম হত্যা শিকার হয়েও আমরা কিন্তু একটা ক্রেডিবল নির্বাচনের আয়োজন করতে সরকারকে বাধ্য করার চেষ্টা করছি, অথবা সুমতি আনার চেষ্টা করছি জনস্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে। সে দায়িত্ব থেকে বিএনপির সরে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকার তো শুনছে না। সরকার শুনছে না, কিন্তু শুনতে হবে।
পৃথিবীতে অনেক ফ্যাসিস্টরা শোনে না, শুনতে হয়েছে, আওয়ামী লীগকে শুনতে হবে। তবে আওয়ামী লীগ যদি ধরেন, আমি আবারও বলি যে তারা যদি অনুধাবন করে ফিরে আসে, ভুল ত্রুটি থাকতেই পারে, একটা রাজনৈতিক দল অনেক, আমি আবারও বলি যে অনেক সময় ভুল করে থাকে, জনগণ ক্ষমা করে দেবে, আমরাও ভুলে যাব, কিন্তু গণতন্ত্র বিকল্প তো নেই। গণতন্ত্রের জন্য আমরা দেশ স্বাধীন করেছি, বাংলাদেশের মানুষ গণতন্ত্র মনা, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে, রাজনৈতিক অধিকার রয়েছে রাষ্ট্রে, সেটার থেকে আপনি তো নিগৃহীত করতে পারবেন। ক্ষমতা লুবি হয়ে একটা পর্যন্ত আওয়ামী লীগ করেছে, কিন্তু আপনাকে একটা কথা বলি, আমি আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল হিসেবে পতিত হয়ে গিয়েছে, ক্ষমতার বাইরে তারা যায়নি, কিন্তু আওয়ামী লীগের গর্বের জায়গাগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে একটা রাজনৈতিক দলের। এটাই কিন্তু রাজনৈতিক দলের পতন, দৃশ্যমান পতন, সেটা জনগণই করে ছাড়বে যদি তারা জন অধিকার এভাবে হরণ করতে থাকে। জি, আপনার কাছে আমি আবারও আসবো, আপনার সাথে এই প্রসঙ্গে আমি কথা বলবো। আপনার এই কথা নিয়ে আমরা ফায়জুল হক রাজু আপনার কাছে আসি। আসলে বিএনপি জায়গা থেকে যে কথাগুলো বলছেন সেগুলোর সঙ্গে আপনারা একমত কিনা, বা আসলে তারা যে কথাগুলো বলছেন সেগুলো কতটুকু যৌক্তিক, এবং তারা বলছেন যে তারা মানাতে বাধ্য করবে, যে কোনো প্রক্রিয়া হোক, সাহায্য করে হোক, আর জনগণকে সাথে নিয়ে আপনাকে ক্ষমতাচ্যুত করেই হোক। আসলে কি ভাবছে আওয়ামী লীগ? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে নিউজ 24 চ্যানেলের অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম, এবং সেই সঙ্গে যারা আজকে এখানে অংশগ্রহণ করছেন তাদেরকেও শুভেচ্ছা। আমি আমাদের রবিউল ভাইয়ের কথা শুনছিলাম মনোযোগ দিয়ে। উনি স্বভাবগতভাবেই ওনাদের মতো করেই বলেছেন ওনাদের কথা। আমাদের কথা হচ্ছে যৌক্তিক। আওয়ামী লীগ 70 বছরের বেশি পুরনো একটি রাজনৈতিক দল এখন, এবং গণতন্ত্রের এই দেশে সর্বরকম আন্দোলন সংগ্রাম করে, সমস্ত রকম স্ট্রাগল করে উঠে আসা একটি দল, এবং মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি দল। এখানে আজকে যদি বিএনপির কাছ থেকে আওয়ামী লীগের গণতন্ত্রের সবক নিতে হয় বা প্রেসক্রিপশন নিতে হয়, তাহলে এটা হবে দুর্ভাগ্য আমাদের জন্য। যাই হোক, এটা একটা অন্য প্রসঙ্গ। আমি আসি আসলে যে নির্বাচনমুখী যে আলোচনা হচ্ছে সেই ব্যাপারে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন একটা ভেরি ফান্ডামেন্টাল একটা ইস্যু, এবং এটা অপরিহার্য। নির্বাচন, ভোট, এর মাধ্যমেই সরকার পরিবর্তন এবং সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনা হয়। এটাই একটা বিরাট নিয়ামক শক্তি গণতন্ত্রের। এবং উত্তরোত্তর কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক যে অভিযাত্রা তা কিন্তু বেগবান হচ্ছে। এখানে রবিউল সাহেব যে কথা বলেছে, ভুল ত্রুটি যে বা বিচ্যুতি, সেটা নিশ্চয়ই আছে। গণতন্ত্রের এই সংগ্রামী যাত্রায় এটা সবসময় যে স্মুথ যাবে বা একদম মনের মতো হবে এটা হয় না। আমাদের দেশ তো কিছুদিন আগেও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিল, সেখান থেকে আমরা অর্থনৈতিকভাবে মুক্তি, সামাজিক অনেক কিছুতে পরিবর্তন, গণমানুষের জীবনযাত্রার পরিবর্তন, আপনার টাকার মানের বেড়েছে এখন ডলারের সঙ্গে। দেখেন আপনি পাকিস্তানের সঙ্গে আজকে আমাদের কোন জায়গায় আমরা আছি, একসময় পাকিস্তান আমাদের থেকে এগিয়ে ছিল, একটা উদাহরণ দিলাম আর কি। তারপরে আপনার ভারতের সঙ্গে অনেক সূচকে আমরা এগিয়ে আছি। তো এইটা সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। সেই একইভাবে কিন্তু গণতান্ত্রিক যে চর্চা বা গণতান্ত্রিক যে ধারা, সেখানে যদি ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, সেটাও নিশ্চয়ই একসময় এটা একটা কারেকশনের পথে যাবে। কথা হচ্ছে যে বিএনপির একটি বড় রাজনৈতিক দল, নিঃসন্দেহে তারা বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, যেভাবেই ছিল, কিন্তু কথা হচ্ছে যে তারা ভোটের রাজনীতিতে আদৌ বিশ্বাস করে সেটাই সন্দেহ। কারণ দেখেন 2001-এ আওয়ামী লীগ যখন পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, অর্থাৎ আপনার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলো, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের নামে তথাকথিত লতিফুর রহমান সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, আওয়ামী লীগের উপরে খড়গ নেমে আসলো, এবং সেই ঝড়ে সমস্ত কিছু লন্ডভন্ড হলো, তছনছ হলো। মূল কথা, তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা বা যেটা কনসেপচুয়ালি তখন সেটা কিন্তু একটা ড্যামেজ হয়ে গেল, এবং এটার জন্য আওয়ামী লীগকে অনেক বেগ পোহাতে হলো, রেশ পোহাতে হলো। এই সময়ের ভিতরে কিন্তু বিএনপি যে সরকারটি গঠন করে জামাত ইসলামের সঙ্গে, তারা কিন্তু এসে দেখেন যে 21শে আগস্টের মতো একটি জঘন্য ঘটনা ঘটিয়ে ফেললো। তো এইসবের আওয়ামী লীগের উপর দিয়ে গেছে, এবং এর এগেইনস্টে আপনার আওয়ামী লীগ সংগ্রাম করে আবার কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এবং 2006-এ কি হয়েছে, বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, শেষের দিকে বিএনপি চেষ্টা করেছে 9/6 করার জন্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। সেই বিচারপতি হাসানের বয়স নিয়ে মওদুদ সাহেবের কত রকম ম্যানিপুলেশন আমরা দেখেছি। যদি উনি মারা গেছে, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, বাট আমি বলছি যেহেতু এগুলো সবকিছুই অন রেকর্ড রয়ে গেছে, ইটস অল অন বুক। তো এরকম একটা অবস্থায় আজকে যে কথাটা আমি একটু আগে বলেছি যে বিএনপির কাছ থেকে আওয়ামী লীগের গণতন্ত্রের দীক্ষা নিতে হবে না। আওয়ামী লীগ চেষ্টা করছে গণমানুষের সম্পৃক্ততার ভিত্তিতেই রাজনীতি করতে, এবং আগামীর যে ভোট হবে সেটা হবে।
ভোটটা হচ্ছে সাংবিধানিক একটি বাধ্যবাধকতা, এবং সরকার যেহেতু আওয়ামী লীগ চালাচ্ছে, আওয়ামী লীগের অন্যান্য দল সহ, আমাদের শরিক দল সহ, আমরা ভোটমুখী এবং নির্বাচনমুখী এবং সাংবিধানিক বাধ্যবাধকতার অব্লিগেশন। ফায়জুল হক, আপনার কাছে ছোট্ট একটু সম্পূরক প্রশ্ন করি, আসলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি আসলে আওয়ামী লীগ নিজেও সন্তুষ্ট, বা নির্বাচন কমিশনকে একটু অবিতর্কিত জায়গায় রাখার ব্যাপারে কি আওয়ামী লীগ বদ্ধপরিকর কিনা, সেটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে? গতকাল আমি একটি টক শোতে অংশগ্রহণ করেছি, যেখানে ফজলুল আলম মজুমদার সাহেব ছিলেন, ডক্টর, এবং ডক্টর জাফরুল্লাহ সাহেব ছিলেন। আমি তাদেরকে, অনেক সিনিয়র তারা আমাদের এবং বিশিষ্ট নাগরিক, তারা নির্বাচনে অনেক কথা বলে। আমি তাদেরকে বলেছি যে এই যে একজন নির্বাচন কমিশনার, উনি দেখছেন যে অনেকটা রাজনৈতিক বক্তব্য রাখা শুরু করেছে। তো এটা কিন্তু তাদের কাজ। যদিও রাজনৈতিক দলের মহাসচিবের ভাষায় কথা বলে, এটা নিয়ে আমাদের ওবায়দুল কাদের সাহেব অলরেডি তার রিয়াকশন জানিয়েছেন, এবং আমাদের দলীয়ভাবে এটাকে ভালোভাবে দেখা হয়নি। নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এন্ড এটা একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। এখানে সার্চ কমিটির মাধ্যমে কিন্তু তারা এসেছিল। হ্যাঁ, তাদের অনেকের শর্টকামিং থাকতে পারে, লিমিটেশন থাকতে পারে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, সেটি ত্রুটি বিচ্যুতির বিষয় থাকতেই পারে। বাট তারা যদি এরকম রাজনৈতিক বক্তব্য রাখা শুরু করে, তাহলে কিন্তু একটা পরিবেশ নষ্ট হয়। উনি কিন্তু অলরেডি একটা মাইল্ড থ্রেটও করে দিয়েছেন যে সামনে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটা একটা নির্বাচন কমিশনার কিন্তু বলতে পারে না, এটা তার একটার বক্তব্য। বিকজ নির্বাচন কমিশন যদি কোনো কালেকটিভ ডিসিশন নিত সকলে মিলে, যে হ্যাঁ আমরা এরকম একটা আশঙ্কা করছি, এবং সেটা অফিসিয়ালি আসতে হতো, সেটা কিন্তু হয়নি। তো এই ধরনের কাজগুলো করার পরিপ্রেক্ষিতে একটা ঘোরাটে অবস্থা তার একজন মানুষের মাধ্যমে তৈরি হওয়ার একটা দেখা যাচ্ছে যে সে চেষ্টা করছেন, এবং উনি পক্ষপাত দুষ্ট। তো এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বেশি সময় নেই হাতে, এবং সামনে এটার পরিবর্তন হবে সাংবিধানিক ভাবে। মহামান্য রাষ্ট্রপতি, তার উপর যে দায়িত্ব আছে সার্চ কমিটির মাধ্যমে, এটা ইটস অলরেডি স্পেসিফাইড, এন্ড এইভাবে এটা হবে। এখন আইনের ব্যাপারে একটা কথা বলা হচ্ছে যে আইনটি কেন করা হয়নি, আইনটি এখনো এই 50 বছরেও কিন্তু এটি হয়নি। এখন আওয়ামী লীগ কিন্তু আউটরাইট এটাকে রিজেক্ট করে দেয়নি, এই যে বিষয়টি, চিন্তাধারাটাকে। তবে এখন এই মুহূর্তে এটা হারিডলি করা সম্ভব কিনা, সেটা নিয়ে আওয়ামী লীগ থেকে, এবং বিশেষ করে আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব বলেছেন তো এই মুহূর্তে করা সম্ভব না, ব্যাপারটা খোলা সাক্ষী দিয়েছেন। তো এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে সাংবিধানিক বাধ্যবাধকতার নিরিখে যেভাবে আছে সেভাবেই হবে। বিএনপিকে নির্বাচনমুখী হতে হবে, বিএনপিকে গণতন্ত্র চর্চা করতে হলে নির্বাচনে আসতে হবে। বিএনপি আমাকে বলতে পারবে তারা 2014 5 জানুয়ারি ইলেকশনে কেন আসেনি, আবার কেন 2018-তে আসলো, আবার কেন এখন আগামীতে ইলেকশনে যাবে কি যাবে না, সেই নিয়ে একটা কথা বলছি। এই প্রশ্নটি আমি রাখছি বিএনপি যিনি আমাদের সঙ্গে আছেন। রাজু, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এই মুহূর্তে এই প্রসঙ্গ নিয়ে আসলে অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরীর কাছে একটু আসতে চাই। আমাদের নির্বাচনী সংস্কৃতি নিয়ে আসলে প্রত্যেকটা দলই কথা বলেন, যখন যে ক্ষমতায় থাকেন না তারা নির্বাচন কমিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। যে আইনটির কথা বলা হচ্ছে, সে আইনটি কি করার মতো সময় আমাদের হাতে আছে কিনা, বা এখন এই প্রসঙ্গে কেন আলোচনা হচ্ছে, কেন আগে হয়নি, এটি কিন্তু অনেকেরই প্রশ্ন। আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান হাসান তারেক চৌধুরী? ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24 এর দর্শকদেরকে ধন্যবাদ। দেখুন, আসলে আমাদের রাজনৈতিক সচেতনতার প্রশ্নটি এখানে চলে আসে। এখানে ফায়াজুল ভাই, তারপরে রবিউল ভাই বলেছেন, আমার মনে হয় দেশের ইলেকটোরাল সিস্টেম এখন যে জায়গায় চলে এসেছে, এই পর্যায়ে এসে আমাদেরকে একটু রেসপন্সিবল জায়গা থেকে আসলে অপিনিয়ন গুলো দেওয়া দরকার। কারণ পলিটিক্স বলেন আর ইলেকশন বলেন, সেটা তো আর একদিনের বা এক বছরের ব্যাপার না। এটা দেশের অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত, দেশের গণতন্ত্রকে ইনস্টিটিউশনালাইজ করার সাথে সম্পর্কযুক্ত। এবং আপনি যদি গণতন্ত্রকে উন্নত সভ্য দেশের মতো যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, সেই ক্ষেত্রে দলীয় সংকীর্ণতার জায়গা থেকে বেরিয়ে এসে গণতন্ত্রকে এবং নির্বাচনী ব্যবস্থাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তো ওই স্পিরিটের জায়গা থেকে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আমাদের দেশে অনেক ডিস্টিংগুইশ সিটিজেন যারা এই আইনের ব্যাপারে ইতিপূর্বে যারা বলেছিলেন, এবং আমার জানা মতে 2011 সালে একটা ইলেকটোরাল লয়ের একটা ড্রাফট আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, এবং তারপরে যে বিএনপি আজকে এত হাহাকার করছে, তাদের মুখেও কিন্তু একদিন এই ইলেকশন কমিশন ইলেকটোরাল ল ড্রাফট নিয়ে আলোচনা, বা এটাকে ইমপ্লিমেন্ট করা, এটা নিয়ে একটা সেমিনার করা, বা এটা নিয়ে একটা ক্যাম্পেইন করা, সেটা কিন্তু তারা করেনি। বরং তারা নানা ধরনের নাশকতামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। অ্যাট দ্য সেম টাইম যারা আওয়ামী লীগ, যারা ক্ষমতায় রয়েছেন,
তারা সাংবিধানিক বাধ্যবাধকতা বা ধারাবাহিকতার দোহাই দিয়ে তারা নির্বাচন ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, এটাকে আর পার্টিসিপেটরি তখন আর বলা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো যে আপনি যেটা ইতিমধ্যেই জনাব ফায়াজুল হক বলেছেন যে একটা ইলেকশনকে পার্টিসিপেটরি করার জন্য যেটা দরকার সেটা বিএনপির দিক থেকে তারা সেই সহযোগিতাটা পাননি। আর বিএনপি বলছে যে আমরা তো বিশ্বাসই করতে পারি না এই সিস্টেমের উপরে, আমরা কিভাবে যাব। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে যে কি একটা আস্থার সংকট। এখন আস্থাটা আপনি ফিরিয়ে আনবেন কিভাবে? আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আপনি যদি আগেই আপনি রেজাল্ট নিশ্চিত করে তারপরে আস্থা আনতে চান, বিএনপির বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত বা আওয়ামী লীগের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত যদি নির্বাচনকে আপনি এনশিওর করতে না পারেন, তাহলে কেউ নির্বাচনে যাচ্ছেন না। মানে অবস্থাটা এই জায়গায় গিয়েছে। বিএনপি বলছে যে আমাকে বিজয়ের গ্যারান্টি দিতে হবে, তারপরে আমি আসবো। আওয়ামী লীগ বলছে যে না, আমাকে ক্ষমতায় থাকতে হবে, তারপরে আমি ইলেকশন দিব, ফেয়ার ইলেকশন দিব। তাহলে হোয়াট ইজ ফেয়ার ইলেকশন? এই জায়গাটাই হলো আমাদের আস্থার ক্রাইসিস, যে কারণে আমরা দেখেছি যে আমাদের দেশে বিদেশি গ্রুপকে নিয়ে আসা হয়েছিল এক সময়, আপনারা জানেন। আমেরিকা নিনিয়ানের গল্প আমরা জানি, ব্যর্থ সংলাপের বারবারের গল্প আমরা জানি, আস্থার জায়গায় তৈরি হয়নি। তাহলে কিভাবে সেটা হতে পারে? সেটা হতে পারতো 2011 সালের যে ইলেকটোরাল লয়ের যে ড্রাফট, সেই ড্রাফটের আওতায় যদি আপনি ইলেকশনকে নিয়ে আসতে পারতেন, তাহলে আইন দ্বারা বাধ্য হয়ে আপনাকে কিন্তু একটা সিস্টেমের মধ্যে যেতে হতো। কিন্তু এখন সেটি করা সম্ভব হচ্ছে না, কারণ একাডেমিক্যালি টাইম আপনাকে অ্যালাউ করছে না যে 4 মাসের মধ্যে এটি সম্ভব নয় আসলে আইন করে। মানে আমি একাডেমিক্যালি বলছি, পলিটিক্যালি না। একাডেমিক্যালি আপনাকে এই সিচুয়েশন অ্যালাউ করছে না যে একটা ইলেকটোরাল ল করে ওটাকে পার্লামেন্টে পাস করে ইমপ্লিমেন্ট করে ওই জায়গায় যাওয়া। কারণ আপনি 2011 সাল থেকে অলমোস্ট 10 ইয়ার্স ইউ আর স্লিপিং, আপনি ঘুমিয়েছিলেন। আর যে সমস্ত এনজিও নেতারা এখন কথা বলছেন, অনেকেই তো ডোনারের টাকা পেয়ে কথা বলেন। ডোনারের টাকা না পেলে তাদের গণতন্ত্র নিয়ে তাদের বেদনা তৈরি হয় না, আবার ডোনার টাকা দিলে গণতন্ত্র নিয়ে বেদনা তৈরি হয়। তো যেই দেশে ডোনারের টাকার উপরে গণতন্ত্রের বেদনা, গণতন্ত্রের চাহিদা নির্ভর করে, সেই দেশের সিভিল সোসাইটি নিয়েও কিন্তু একটা ঝামেলা আছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে দায়িত্বটা, আলটিমেট সাফারিংটা কিন্তু আমাদের জনগণের সাফারিং, এবং তারা আসলে এই জায়গায় অনেক বেশি অবহেলিত। জনগণ অবহেলিত, ভোটাররা আস্থা রাখতে পারছে না। ভোটাররা বলছে যে ভোট দিয়ে কি লাভ, রাতের বেলায় ভোট হয়ে যায়, আমার ভোট অন্যরা দিয়ে দেয়, আমি কেন যাবো ভোট দিতে? সে কারণে এই ইলেকশন কমিশনের যে বিতর্ক, নির্বাচন কমিশনারদের মধ্যে যে ঝগড়া আমরা প্রকাশ্যে টেলিভিশনে দেখি, এখান থেকেও জনগণ একটা বার্তা পায় যে একটা হাস্যকর, আস্থাহীন এবং একটা দুর্বল নির্বাচন কমিশন ব্যবস্থা আমাদের দেশে টিকে আছে। সেটা কোনো দায়িত্বশীল রাজনৈতিক শক্তি এটাকে ভরসা করতে পারে না, এবং আওয়ামী লীগ নিজেও ভরসা করছে না। আপনি দেখেন আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতারা সরাসরি মিডিয়াতে নির্বাচন কমিশনের সমালোচনা করছে। কেন? কারণ নির্বাচন কমিশনও পার্টিজান ভূমিকা নিয়ে নিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে এবং সেখানে দুপক্ষের ভূমিকাই সেখানে আছে, মানে দুই দলের পক্ষেই অবস্থান আছে। এই জায়গায় যে সর্বাঙ্গে ব্যথা, আপনি ঔষধ দিবেন কোথা, এরকম একটি অবস্থা। এই জায়গায় আমার মনে হয় আমাদের মাইন্ড সেটআপটাকে আগে চেঞ্জ করা দরকার, যে আমরা আদৌ একটা অংশীদারিত্বমূলক, একটা অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচনী আইন আমরা চাই কিনা। জি, হাসান তারিক চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই কথার উপর ভিত্তি করে একটা বিরতি নিতে চাই। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। বিরতির পরে ফিরে এসে আপনাদের তিনজনকে সঙ্গে নিয়ে আমরা কথা বলতে চাইবো আসলে কিভাবে এই উত্তরণটি সম্ভব, এবং সামনের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপি যে কর্মসূচিগুলোর কথা বলছেন সেগুলো আসলে জনগণের উপর কি প্রভাব ফেলবে, সে সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আপনারা সবাই থাকবেন। বিরতি নিয়ে ফিরে আসছি আমরা। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন ASBRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আমি আছি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছিলাম রাজনীতি এখন এই প্রসঙ্গ নিয়ে। শেখ রবিউল আলম রবি, আপনার কাছে আবারও আসি বিরতির পরে। আপনার যে কথাগুলো আমরা আলোচনা হচ্ছিল, ফায়জুল হক রাজু তার বক্তব্যের শেষ দিকে বলছিলেন যে আসলে বিএনপি আদৌ নির্বাচন চায় কিনা বা গণতন্ত্র চায় কিনা, সেই প্রশ্নটি আপনার কাছে রাখছি। এবং তার পাশাপাশি একটি প্রশ্ন রাখতে চাই, বিএনপি আসলে যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের কথা এখন বলছেন সেটি করার সক্ষমতা নিয়ে আওয়ামী লীগ বারবারই সংশয় প্রকাশ করে, এবং জনগণ বিএনপির সঙ্গে নেই বলেও তারা বলার চেষ্টা করে। বিএনপিটা মানে কিনা? ব্যাপারটা হয় কি, আপনারা যেভাবে সরলীকরণ করেন
আচ্ছা, বিএনপি চাইছেটা কি আমাকে বলেন তো? আমরা তো বারবারই বলছি যে একটা ক্রেডিবল নির্বাচনের পথ তুমি রুদ্ধ করেছো, উন্মুক্ত করো। 14, 18 নির্বাচন হয়েছে, বলেন। আপনি যদি 14-তে যান, 5ই জানুয়ারি ছিল নির্বাচন। তার আগে, অর্থাৎ নির্বাচনের আগেই 151 সিট হলে সরকার গঠন হয়, 153 সিট নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছে। নির্বাচনের আগে, মানে জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার আগে যদি সরকার হয়ে যায়, তাহলে কি নির্বাচন জনগণ বর্জন করা হলো না? 153 সিট একজন স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন, আমরা বর্জন করেছিলাম। আমরা বলেছিলাম যে এই সরকার নির্বাচন ক্রেডিবল করবে না, সেটা প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। একজন স্বতন্ত্র প্রার্থী পান নেই 153 আসনে, অন্য দলের একজন প্রার্থী পান নাই, বাকি আসনগুলোতে 5% ভোট করেছে। তাহলে নির্বাচনটা কি জনগণের যথাযথ প্রতিনিধিত্ব হলো? 2018-তে অসংখ্য প্রতিবন্ধকতার পর আমরা নির্বাচনে থাকলাম, আগের রাত্রে নির্বাচনটা করে ফেললো আওয়ামী লীগ। তাহলে 18 থেকে নির্বাচন হলো। এই যে মানুষ ভোট কি দিতে পারলো, মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারলো না। ওই আপনার হাসান তারেক ভাই বলছিলেন যে নির্বাচন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, আমি ওনার এই অংশের সাথে একমত। কিন্তু উনি বললেন আবার শেষের দিকে যে বিএনপি ক্ষমতায় যাবে, এরকম নির্বাচন হলে ভালো হয়। আমরা কি বলছি না যে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও? আপনার সরলীকরণটা ঠিক নয়। আমরা বলছি ক্রেডিবল নির্বাচন, জনগণের অংশ নেয়, নিরপেক্ষ একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। সেটি ছিল 91, 96, 2001, 2008-এ কম বেশি, এবং সেটা প্রতিষ্ঠিত হতে চলেছিল। সেই পথ আওয়ামী লীগ রুদ্ধ করেছে 15 সংশোধনী করে, সংকট তো আওয়ামী লীগ সৃষ্টি করেছে। আমরা চাচ্ছি ক্রেডিবল নির্বাচন। আমরা বারবারই বলছি মানুষ ভোট দিতে পারে, সব রাজনৈতিক দল সমান সুযোগ পাক, সেই নির্বাচন চাচ্ছি। সেটি কি 14, 18 বা বর্তমান যে উপনির্বাচনগুলি হচ্ছে সেখানে আছে? ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, রাজনৈতিক দল তার এজেন্ট রাখতে পারে, রাজনৈতিক দল প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারে। সেই অবস্থা নাই। এই যে সরলীকরণ করলে কিন্তু সংকটটা বাড়ে। ফয়জুর রাজু ভাই বলছিলেন যে নির্বাচন হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা, সম্পূর্ণ ভুল। নির্বাচন হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ এবং সাংবিধানিক অধিকার, যেটা প্রতিষ্ঠিত করতে রাষ্ট্র বাধ্য। আমি আবারও বলছি, রাষ্ট্র বাধ্য। কিন্তু সেই পথ সরকার রুদ্ধ করেছে, দখল করে নিয়েছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিজের মতো করে নির্বাচন করছে। সংকটটা এই জায়গায়। এই যে একজন আপনি বলছিলেন, প্রিয় সঞ্চালক, আপনি বলতে চাচ্ছিলেন আশিকুর রহমান শ্রাবণ, যে নির্বাচন কমিশনের মধ্যে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে। এটা কোনো দায়িত্বশীল কথা হলো? নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের দায়বদ্ধতা শুধু জনগণের কাছে। একজন নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে তার সাথে একমত হতে পারছেন না, তিনি ভিতরে থেকে দেখছেন যে নির্বাচন সরকারি দলকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিয়েছে, নিরপেক্ষভাবে ফাংশন করছে না। তার কিন্তু কথা বলার রাইট রয়েছে, তার জবাব দিতে সরকারের কাছে নয়, জনগণের কাছে। বাংলাদেশের সংবিধানে একমাত্র জনগণ সার্বভৌম, আর সবারই জবাবদিহিতা রয়েছে। অর্থাৎ ওই যে ফয়জুর রেজা ভাই বললো যে উনি এই বক্তব্য দিচ্ছেন, তাহলে কি হবে? একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে মাহবুব তালুকদার বক্তব্যে। আরে ভাই, অরাজক পরিস্থিতি গত 12 বছর ধরে সৃষ্টি হয়ে আছে দেশে। মানুষ রাষ্ট্রের মালিকানা হারিয়েছে, তার অধিকার হারিয়েছে। তো এটা অরাজক পরিস্থিতি নয়। আপনি গায়ের জোরে ক্ষমতায় আছেন, নির্বাচনে মানুষকে ভোট দিতে দিচ্ছেন না পছন্দের প্রার্থীকে। অরাজক পরিস্থিতি রাষ্ট্রই সৃষ্টি করেছে, সরকার সৃষ্টি করেছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। এর থেকে বেরিয়ে আসতে হবে। সার্চ কমিটি, আপনি আমাকে বলেন, দুটো সার্চ কমিটি আমরা দেখলাম, পেলাম কি? রকিবউদ্দিন, নুরুল হুদা। সার্চ করা হয়েছে আওয়ামী অনুগত লোক, সাচ্চা আওয়ামী লীগ, দক্ষ নিরপেক্ষ লোক তো আপনি সার্চ করেননি, যোগ্যতা সম্পন্ন লোক সার্চ করেননি। এখন যদি আপনি সার্চ কমিটির কথা বলেন, 4 মাসে আইন করা যাবে না? আপনি প্রয়োজনে যদি 4 মাসে একটি আইন করবার জন্য যথেষ্ট সময় যদি সরকার মনোযোগী হয়, আমি ধরে নিলাম 4 মাসে যাবেন, আপনি অর্ডিন্যান্স জারি করেন। বাংলাদেশের সংকটে অনেক অর্ডিন্যান্স জারি করা হয়েছে, আপনি করে আইন করে নির্বাচন কমিশন গঠন করেন নিরপেক্ষ লোক দিয়ে, যোগ্য লোক দিয়ে, যারা একটা ন্যূনতম ভূমিকা রাখতে পারে। তারপরও বলি, নিরপেক্ষ নির্বাচন করবার জন্য আমাদের নির্বাচন কমিশন দক্ষ, যোগ্য, নিরপেক্ষ লোক দিয়ে করলেও সম্ভব না। কারণ নির্বাচন ব্যবস্থাপনার অধিকাংশ সংস্থা সরকারের নিয়ন্ত্রণ থাকে, সরকার দ্বারা পরিচালিত। অর্থাৎ সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। আমি একটা বাদ করি, তবে আপনি 1 মিনিট সময় পাবেন আপনি আরো। 91, 96, 2001, 2008 তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। তখন কিন্তু নির্বাচন কমিশন নিয়ে এত আলোচনার প্রয়োজন হয়নি, কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার সুযোগ পেয়েছে বিধায় তারা কিন্তু একটা ক্রেডিবল নির্বাচন করেছে। সরকার পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, পার্লামেন্ট বসেছে। আমরা তো একটা গণতন্ত্রের সুষ্ঠু প্রতিযোগিতায় ছিলাম। এই ধারাটা যদি আরো 2-3 বছর আমরা অব্যাহত করতে পারতাম, অর্থাৎ 2-3টা টার্ম, বাংলাদেশে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো।
কিন্তু দুঃখজনক হলো সত্য যে আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনী করে এই গণতন্ত্রের যে ধাপে ধাপে উত্তরণের পথটা তো রুদ্ধ করেছে, এ দায় আওয়ামী লীগের। অর্থাৎ আপনাকে এই দায় নিতে হবে। আজকে যে সংকট, ধরেন আপনি কি কতদিন ক্ষমতায় থাকবেন এভাবে? আপনি ধরেন আওয়ামী লীগ কি গর্বের জায়গাগুলি নষ্ট করে গায়ের জোরে ক্ষমতায় নেই? বাংলাদেশের মানুষের কাছে যান। জি, আমরা শেষের দিকে ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, অর্থাৎ এর থেকে উত্তর হতে হবে। 2001 বাক্য দিন, 2001-এর কথা বললেন রাজু ভাই, ওনাদের প্রতি অত্যাচার হয়েছিল। আরে ভাই, সদ্য ক্ষমতা তো গিয়েছে, লেভেল প্লেইং ফিল্ড করতে গেলে তো কিছুটা পরিবর্তন হয়। 2008-এ আমাদের প্রতি হয়নি, 96-তে আমাদের প্রতি হয়নি, 2091-এ আমাদের প্রতি হয়নি, আমরা নির্বাচনে থাকিনি। অর্থাৎ আওয়ামী লীগের যে জনভীতি এবং ক্ষমতা হারালে তারা জনরোষে পড়বে, এই ভয়ের জন্য তারা জনগণের ক্ষমতা দখল করেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রবি ভাই। আমাদের সময় একেবারে শেষের দিকে। আপনার এই কথার প্রেক্ষাপটে আমরা ফায়জুল হক রাজুর কাছে একটু আসতে চাই। বিএনপি দাবিগুলো আসলে যৌক্তিক বলেই তারা মনে করছেন এবং তারা তো আসলে সুষ্ঠু নির্বাচন চান একটা। এই নির্বাচন দিতে বাধা কোথায়, বা যে প্রক্রিয়াতে যাচ্ছে সামনের দিনগুলোতে, এখানে শঙ্কা আসলে বিএনপি কেন পাচ্ছে বলে আপনি মনে করেন, ফায়জুল হক রাজু? ধন্যবাদ আপনাকে আশিক ভাই। আমি বলি, মানে এটার হোয়াট ইজ দি বেঞ্চমার্ক, এটার ক্রেডিবল নির্বাচনের কি বেঞ্চমার্ক তারা মানে নিরূপণ করেছে বা নির্ধারণ করেছে, তাদের একটা রূপরেখা তো থাকা দরকার। এখানে যদি পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলেন, তাহলে তো দে হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশনস ফার্স্ট এন্ড ফরমোস্ট। তাদেরকে আগে আসতে হবে। তারা তো ইলেকশনে আসে তো আসে না, ক্যান্ডিডেট দেয় তো দেয় না, এরকম একটা জিওপার্ডি ক্রিয়েট করে। জিওপার্ডি মানে এক ধরনের আপনার বৈরিতাপ সৃষ্টি করে। এতে করে হয় কি, ভোটারদের ভিতরে একটা সিগন্যাল চলে যায় বা একটা আপনার আভাস যায় যে বিএনপি ইজ নট উইলিং টু পার্টিসিপেট ইন ইলেকশনস। বিএনপি মানে সিনসিয়ারলি পার্টিসিপেট করছে না বা হোল হার্টেডলি পার্টিসিপেট করছে না। এমন অবস্থায় লার্জ সেকশন অফ দি ভোটার্স, অর্থাৎ ব্যাপকভাবে যারা ভোটার সংখ্যা আছে আমাদের, তারা মনে করে কি এই ইলেকশনে যেহেতু আমাদের লাভ নেই, আমাদের বিএনপি যাচ্ছে না, হয়তো তারা বিএনপি কে ভোট দিবে না, আওয়ামী লীগকে ভোট দিবে, অন্য কোনো দলকে ভোট দিবে, অথবা বিএনপি কে দিবে, ধরে নিলাম। বাট একটা মিক্সড একটা রিয়াকশন ক্রিয়েট হয়, এবং এটার দায় কি বিএনপি এড়াতে পারে? তো এই যে গণতন্ত্রের যে আমি একটা কথা বলি, গণতন্ত্রের দুইটা পা, ডান পা বা বাম পা, ডান পা আগাচ্ছে, বাম পা আগাচ্ছে না, তো সেটা তো একটা অচলায়তন তৈরি হয়েছে। এইটার দায় যতক্ষণ বিএনপি না নিবে, আর আমি আগে যে কথাটা বলেছি আমি সেখানে আবার যাচ্ছি, ব্যাক টু দি প্যাভিলিয়ন। সেটা হচ্ছে যে বিশ্বাসের যে জায়গাটি, আস্থার যে জায়গাটি, সহমর্মিতার যে জায়গাটি, ওটা 2001 সালে ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগের উপর যে অত্যাচার, যে স্টিম রোলার, যে খড়গ নেমে এসেছে, এবং আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, আওয়ামী লীগের নেতৃত্বকে শেষ করে দেওয়ার জন্য, কারণ 2001-এ শুধু ইলেকশনটা হাইজেক করা হয়েছে সেটা কিন্তু না। তথাকথিত লেভেল প্লেইং ফিল্ড করার কথা যেটা বললেন রবিউল ভাই, যে ঠিক আছে আওয়ামী লীগ সদ্য পাওয়ার থেকে গেছে, আওয়ামী লীগ তো খুব পিসফুলি পাওয়ার দিয়েছে, কোনো তো কম্পেলিং সিচুয়েশন ছিল না। আওয়ামী লীগ একদম অ্যাজ পার কনস্টিটিউশন দে হ্যান্ডেড ওভার পাওয়ার, কিন্তু বিনিময়ে আওয়ামী লীগ কি পেয়েছে? পুরা নির্বাচন ব্যবস্থাটাকে এবং তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল টোটালি সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হলো। তারপরে সেই সরকার যেটা আসলো সেটা আওয়ামী লীগকে তো একদম ধ্বংস করে দেওয়ার জন্য নেত্রীর উপর আমাদের আক্রমণ আসলো, গ্রেনেড হামলা হলো, সেখানেও তারা ক্ষান্ত হলো না। আবার 2006-এ লাগালো একটা বড় ধরনের সমস্যা, সেখানে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাকে নষ্ট করে ফেলা হলো। তাহলে এই যে উপর্যুপরি তত্ত্বাবধায়ক সরকারকে পিছন দিয়ে সামনে দিয়ে ছুরিকাঘাত বা স্ট্যাবিং কারা করলো, এই প্রশ্ন তো জাতির সামনে থাকতেই পারে। এটার উত্তর যতক্ষণ বিএনপি খুঁজে না পাবে, ততক্ষণ গণতন্ত্রের চর্চা, ভোটের রাজনীতির চর্চায় সমস্ত কিছু কিন্তু চোরাবালিতে ঘুরে বেড়াবে। এই জায়গা থেকে উত্তরণের পথ বিএনপিকে বার করে দিতে হবে, বিএনপিকে এগিয়ে আসতে হবে। রাজু ভাই, বিএনপি একটা কথা তো স্পষ্ট করে বলছেন, তারা দলীয় সরকারের অধীন নির্বাচনে যাবে না, সেটি তো সাংবিধানিকভাবে স্ট্যাবলিশড একটি সিদ্ধান্ত। সেখানে পরিবর্তন কিভাবে আনা যায়, বা বিএনপি দাবিটি যৌক্তিক না অযৌক্তিক বলে আপনি মনে করেন? আমি যৌক্তিক এবং অযৌক্তিক কথাটি বলবো না, আমার ক্ষুদ্র জ্ঞানে আসে না। বিকজ আপনারা জানেন, সকলে, রবিউল ভাইও জানে, যে সর্বোচ্চ আদালতের মাধ্যমে, এখানে আমাদের লয়ার ভাই আছে তারেক ভাই, সেও জানে যে সর্বোচ্চ আদালতের একটা এটা রুলিং আছে অলরেডি দেওয়া, যে এবং অতীতে দেখেন আদালত কি বলেছে, যে জিয়াউর রহমান সাহেবের সরকার এবং এরশাদ সাহেবের সরকার সমস্তগুলোকে অবৈধ ঘোষণা করেছে, এবং পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেম, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট, তারটাকে একদম কমপ্লিটলি আপনার এটাকে উঠিয়ে দিয়েছে, যে এটা কোনোভাবেই এটা হবে না। তো এরকম একটা পরিস্থিতিতে, তাছাড়া বৈশ্বিক পরিস্থিতিও দেখেন, পৃথিবীর কোন দেশে এখন এই ধরনের ভাবে ইলেকশন হয়, আমাদের আশেপাশে কি হয়? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি দৌড়ের উপর রাখা যায় একটা এমন ব্যবস্থার মাধ্যমে, যে আওয়ামী লীগ পালাতে থাকবে রেল লাইনের উপর দিয়ে, সেরকম একটা পরিবেশ যদি লেভেল প্লেইং ফিল্ড হয় বা ক্রেডিবল ইলেকশনের আপনার পরিবেশ সৃষ্টি করে, সেটা তো আদৌ সম্ভব না। সেটা হচ্ছে যে আপনার
অরণ্যে রোদনের মতো অবস্থা, যে আপনি এটা চাচ্ছেন কিন্তু আদৌ হবে কিনা সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা, বিএনপির পপুলারিটি আছে, তো বিএনপি জনগণকে নিয়ে ভোট কেন্দ্রগুলোতে থাকলেই তো পারে। প্রত্যেকটা কেন্দ্রে যদি তাদের 25-20 হাজার করে লোক থাকতো বা ভোটার থাকতো তাদের দলীয়, তাহলে তো একটা, তাদের তো 5,000-10,000 করে কর্মীও থাকার কথা, তাদের যদি উপস্থিতি থাকতো তাহলেও তো হতো। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফাজলুল হক রাজু। আমরা একেবারে শেষের দিকে আছি, আমরা হাসান তারেক চৌধুরীকে দিয়ে আলোচনা শেষ করতে চাইবো। আসলে একটি আলোচনার মধ্যে অন্য আলোচনারা মানে মাঝে মধ্যে আসে। আসলে দেশে এখন কি আসলে সেই অর্থে পলিটিক্যাল পার্টিগুলোর সক্রিয়তা আছে কিনা, এবং নির্বাচন নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেই নির্বাচন আদৌ হওয়ার কোনো বাস্তবতা আছে কিনা, এবং বিএনপি এবং আওয়ামী লীগের যে মুখোমুখি এবং পরস্পর বিরোধী অবস্থান, সেই জায়গায় দাঁড়িয়ে আসলে জনগণ কতটুকু বঞ্চিত হয় আসলে এই কাঠামোর মধ্যে, কি বলবেন হাসান তারেক চৌধুরী? ধন্যবাদ শ্রাবণ। আসলে তো শেষ বিচারে জনগণই বঞ্চিত, কারণ জনগণ যে ধরনের একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং সুশাসন আশা করে, আমাদের দেশের কোনো প্রতিষ্ঠানেই সেটি দেখা যাচ্ছে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজের ভেতর থেকে ভেঙে পড়েছে। আমাদের ব্যাংক ব্যবস্থা, আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখেন, আমাদের ই কমার্সের এই বিশাল নৈরাজ্য দেখেন, 1,000 কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে। আমাদের ইলেকশন কমিশন দেখেন, আমাদের দুর্নীতি দমন কমিশন দেখেন, আমাদের স্বাধীন বিচার ব্যবস্থার কথা যদি আমরা বলি সেখানেও দেখেন, প্রত্যেকটি জায়গায় আমরা একটা সংকটের একটা করাল গ্রাস আমরা দেখতে পাচ্ছি। এটা কেন হচ্ছে? এবং এরকম একটি সংকটের মধ্যে আপনি, আমাদের সংবিধানে তো এখনো পর্যন্ত যেটুকু আছে, সংবিধানের 119, আর্টিকেল 119, আর্টিকেল 120, আর্টিকেল 126, এগুলোতে সুস্পষ্টভাবে যে নির্দেশনা দেওয়া আছে, এটুকুও যদি, 3টা আর্টিকেলও যদি মানা হয়, তাতেও কিন্তু একটা ফেয়ার ইলেকশন হয়। কিন্তু প্রবলেমটা হলো কোথায়? আমি একটু তাত্ত্বিক কথায় না গিয়ে একটু উদাহরণ দিয়ে বলি। আপনার প্লেটটাকে, একটা খাবারের প্লেটকে যদি আমি ইলেকশন কমিশনের সাথে কল্পনা করি, যে একটা স্বাধীন স্বতন্ত্র একটা ইলেকশন কমিশন হলো একটা পরিষ্কার খাবারের প্লেট, সেই খাবারের প্লেটে যদি দূষিত নোংরা পচা খাবার রাখি, প্লেট যতই পরিষ্কার হোক, দূষিত নোংরা খাবার পেটে গেলে আপনার পেট খারাপ হবেই, আপনি অসুস্থ হবেনই। আমাদের দেশের যে পলিটিক্যাল পার্টিগুলা, তারা যাদেরকে নমিনেশন দেয়, তারা যে ক্লাসকে রিপ্রেজেন্ট করে, আপনি দেখেন টোটাল ডমিনেন্ট ক্লাসটাই হলো কিন্তু করাপ্ট ক্লাস, ফার্স্ট জেনারেশন বড় লোক। এই ফার্স্ট জেনারেশন বড় লোকরা কারা? তারাই কিন্তু সিস্টেমটাকে করাপ্ট করে রাখে, এবং সিস্টেম করাপ্ট না থাকলে পরে তারা এই দেশে রাজনীতি করতে পারে না, তারা এই দেশে লুটপাট করতে পারে না, দুর্নীতি করতে পারে না, লন্ডনে কানাডায় বেগমপাড়া করতে পারে না, মালয়েশিয়াতে টাকা পাচার করতে পারে না। এই যে আপনি দেখেন, আপনি এখন হিসাব করতে যান যে এই কারাপ্ট সিন্ডিকেটটাই কিন্তু আমাদের দেশের পলিটিক্যাল ইলেকটোরাল সিস্টেমকে ব্লক করে রেখেছে। এই ব্লক ভাঙার জন্য যেটা দরকার, সেটা হলো আমাদের দেশে, যেটা আমি মনে করি, একটা তৃতীয় শক্তির উত্থান, একটা গণ অভ্যুত্থান দরকার, যে এই গণ অভ্যুত্থান প্রচলিত সিস্টেমটাকে ভেঙে একটা নতুন ধরনের ব্যবস্থা তৈরি করবে। এবং সেটা বিভিন্ন দেশে হয়েছে, আরব স্প্রিং হয়েছে, যদিও সেটা ঠিক জায়গায় যেতে পারেনি, অনেক জায়গায় পিঙ্ক রেভলিউশন হয়েছে, অনেক জায়গায় অরেঞ্জ রেভলিউশন হয়েছে, কিন্তু অনেকগুলি পথ হারিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি একটা ডেমোক্রেটিক আপসার্জ আমাদের দেশে হওয়া দরকার, আমাদের দেশের আমূল বৈপ্লবিক একটা রূপান্তরের জন্য। আমাদের নির্বাচন কমিশন সংস্কার, আমাদের একটা ইলেকটোরাল ল ইত্যাদির জন্য দরকার। ওই জায়গাটাই বিএনপি যাচ্ছে না, ওই জায়গাটাই আওয়ামী লীগ যাচ্ছে। 11 বছর আপনারা কেন ঘুমিয়ে থাকলেন? কেন নির্বাচন কমিশনের আইন হলো না? কোথায় ছিল তাত্ত্বিকরা, কোথায় ছিল স্কলাররা, আর কোথায় ছিলেন আমাদের দেশের যারা ইলেকশন বান্ধব, যারা ভোটার বান্ধব নেতারা, তারা কোথায় ছিলেন? আমি আজকে এই প্রশ্নই করতে চাই। বাংলাদেশের বামপন্থী দলগুলো ছাড়া আর কাউকে তো দেখি নাই যে গত 10 বছরে ইলেকশন রিফর্ম নিয়ে সভা সেমিনার করতে, কথা বলতে। বরং যেটা আমরা দেখেছি, এক দল আরেক দলকে ফিজিক্যালি এলিমিনেট করতে চেয়েছে, গ্রেনেড হামলা করেছে, পেট্রোল বোমা চালিয়েছে। ইজ ইট গুড বিহেভিয়ার ফর ইলেকশন? এটা কি ট্রাস্ট ওয়ার্দি পলিটিক্স? আমি সেই প্রশ্ন করতে চাই। ট্রাস্ট তো আসবে ওই জায়গা থেকে, আপনি সাংবিধানিক পথে আছেন কিনা, আপনি রুল অফ লতে মানেন কিনা, আপনি সুশাসন মানেন কিনা, গভর্নেন্স মানেন কিনা। সেটি না হলে আপনি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী কিনা, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী কিনা, আপনার দলের ভিতরে পরিবারতন্ত্র না গণতন্ত্র। জি, আমরা একেবারে শেষের দিকে। হাসান তারেক চৌধুরী, আপনি 30 সেকেন্ডে বক্তব্যটি শেষ করলে আমরা আলোচনা শেষ করতে চাই আজকের মতো। আমি শেষ কথা বলতে চাই, সমাজের গণতন্ত্রায়ন, রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্রায়ন
এবং ব্যক্তি জীবনের গণতন্ত্রায়ন এবং সততা ছাড়া আপনি একটা আস্থার নির্বাচনের পরিবেশ কখনোই করতে পারবেন না। জি, হাসান তারেক চৌধুরী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ফায়জুল হক রাজু আপনাকেও ধন্যবাদ, শেখ রবিউল আলম রবি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে শেষ করছি এখানে, আগামীকালকে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার কথা বলবো। নিউজ 24 এর সঙ্গে থাকবেন। শুভরাত সবাইকে।